আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিন আগে আমি কিছুদিন নয়, প্রায় বছর খানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বর্ডারের আশেপাশে নিয়ে আসার কথা হচ্ছে। সে ভিডিওটা করেছিলাম অন্তত 1 বছর আগে। ঠিক করা হয়েছিল, মোদি ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপত্তম একটা স্থান এবং সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী আছেন এবং তিনি বাংলায় কথা বলতে অভ্যস্ত। তিনি 2-4টে কথাবার্তা বলার লোক পাবেন। কিন্তু তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি এই দায়িত্ব নেব না এবং শেখ হাসিনাকে আমার রাজ্যে আমি ঠাঁই দেব না। এখন রাজ্য সরকার যদি ঠাঁই দিতে অস্বীকার করে তাহলে তো আর জোর করে রাখা যায় না। কেন্দ্রীয় কোনো সংস্থার ওখানে বন্দী হয়ে থাকবেন। তো প্রকারান্তরে 1টা বছর কেটে যাওয়ার পর আমি ওই ভিডিও নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি। আজকে যে আমি পোস্টটা করেছি সেখানে আমাকে অনেকেই ওই কথাটা মনে করে দিয়েছেন। মনে করিয়ে দেওয়ার কথা কিছু নয়, আমার মনে আছে। আমি কি বলেছি সব আমার মনে আছে এবং এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। নইলে উনি ফোন করেছেন শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন, তাকে কলকাতায় তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই তো আমি তো ভিডিও এমনি তো পোস্টেই দাবি বলে দিতে পারতাম, তাহলে ভিডিও করব কেন? এই যে আমাদের এই যে দুষ্ট প্রাণী যিনি ছিলেন, তিনি বিদেয় হওয়ার পর আপনার দেশে এই জামাত, বিএনপি, এনসিপির মুখ শুকিয়ে গেছে কেন? কারণ বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অস্ত্র চালান বন্ধ, চোরাচালান বন্ধ, নেশার বস্তু বন্ধ, আর মালকড়িও বন্ধ। এখান থেকে যে মালকড়ি যেত সেটাও বন্ধ। যার জন্য উনি হুঙ্কার দিয়েছিলেন, আমি যদি এক ইশারায়, আমি ক্ষমতায় আছি বলে, নইলে এক ইশারায় মানে একটা গোষ্ঠী পুরো কেটে কুচি কুচি করে দিতে পারে। কতটা হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে বসেছিলেন সেটা ভেবে দেখুন। তার এই সমস্ত উদ্ধত কথাবার্তা মানুষ সব মনে রেখে দিয়েছিল। তাই মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এখন ঝেঁটিয়ে বিদায় করা হয়ে গিয়েছে। তার বাড়ির সামনে এখন 2টো পুলিশ দাঁড়িয়ে, যেখানে ওই রাস্তাটা ব্লক হয়ে থাকতো সেখানে 2টো পুলিশ দাঁড়িয়ে। ক্ষমতা গেলে এরম ভাবে আকাশ থেকে না নিচে ধপাস করে পড়তে হয়। পাবলিক তোমায় ক্ষমতা দিয়েছিল বলে তুমি যা খুশি তাই করেছো, স্টিম রোলার চালিয়ে দিয়েছো, একেবারে রাজ্যটাকে মাৎসন্যায় করে ফেলেছিলে, আজকে তার ফল ভোগো। তো যাই হোক, কালকে শুভেন্দুকে সন্ধ্যেবেলাতে উনি ফোন করেছিলেন হঠাৎ। কোথা থেকে নাম্বার যদি নাম্বার জোগাড় করো কোনো ব্যাপার না, যা চাইলেই উনি পেয়ে যাবেন নাম্বার। শুভেন্দু সাধারণত ফোন ধরেন না, অমিত ধরেছিল। তখন উনি বলেছেন যে আমি শেখ হাসিনা বলছি। তখন শুভেন্দু তড়িঘড়িয়ে ধরলেন, বলেন হ্যাঁ ম্যাডাম প্রাইম মিনিস্টার বলুন আপনি কেমন আছেন, আপনার সঙ্গে কথা ব্যাপারে তো উনি শুভেচ্ছা জানান। তা যথারীতি এই সমস্ত কথাবার্তা হয়েছে। হওয়ার পর তখন শুভেন্দু বলেছে যে আমি আপনাকে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি, আপনি পশ্চিমবঙ্গে অতিথি হয়ে
অন্তত কিছুদিন কাটিয়ে যান দেশে ফেরার আগে। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক তত্ত্ব। দেশে ফেরার আগে আমার রাজ্যে এসে আপনি কটা দিন অতিথি হয়ে কাটিয়ে যান। ফলে মোদিজি নিশ্চয়ই এমন কিছু বলেছেন। দেখুন, নরেন্দ্র মোদীর কথা ছাড়া উনি একথা কখনো বলতে পারেন না যে উনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। নরেন্দ্র মোদী নিজেই কথা বলতে পারেন না, নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলেই দিয়েছেন। আর নরেন্দ্র মোদী এই কথাটাও বলেই দিয়েছেন, যেটা আগে ট্রাই করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোথাও নিয়ে যাওয়ার, সেইটা আবার শুভেন্দুকে দিয়ে বলেই দিলেন। এর আগে আমি আপনাকে বলেছিলাম যে তার বাসস্থান পরিবর্তন করা হবে, সে ভিডিওটাও করা আছে। দেখুন, 2-2 4 কিন্তু সব মিলে যাচ্ছে। আর 2-2 4 যখন মিলেছে, 4-4-8ও মিলবে, কিন্তু সময়ের অপেক্ষা। ওই জন্য বলি, যারা কুকথা বলেন তারা চোখ বন্ধ করে থাকেন, চোখে ঠুলি দিয়ে, চোখে যদি কেউ এখন ফেটটি পড়ে থাকে, আপনি কি করবেন? কিছু করার নেই। আর আমাদের দেশে কিছু মমতাপন্থী আছে যারা লুকিয়ে আমায় গালাগাল করে, আপনারা সেটা করেন না, সেটা আমি জানি। যত টিএমচি করে যত দেখা যায় না, আমার কমেন্টে দেখবেন সব হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের লুকোনো টিএমচি। এই টিএমচিদের চিমটি কেটে বার করতে কি করে হয় সেটাও আমরা জানি। তো এখন বাকি কি কি কথা হয়েছে দেখুন, আমি তো আর জানতে পারবো না কতক্ষণের কথা হয়েছে, তাও আমি জানি না। এই কথাটুকু অমিত শাহ মারফত আমার কাছে এসছে, তার যে সেক্রেটারি তার কাছে আমার কাছে এসছে। আমার সঙ্গে গতকালকে যখন শুভেন্দুর কথা হয়, পরশু দিনকে রাত্রিবেলাতে, তখনও এই বিষয়ে কোনো কথাই হয়নি। এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার পরিচয় 2010 সাল থেকে। তখন নন্দীগ্রাম একেবারে চূড়ান্ত আন্দোলন চলছে, আমি তখন স্টেটসম্যানের চিফ রিপোর্টার। সেই সময় আমার বাই লাইনে প্রচুর খবর বেরোতো। এগুলোর আমাদের করেসপন্ডেন্ট ছিল সুকুমার মিত্র, তাকে পাঠিয়েছিলাম নন্দীগ্রাম। সেখানে কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না। সুকুমার এ গাছ ও গাছ, এই গাছ ও গাছের তলা দিয়ে ঘুরতো, আর শুভেন্দুর হেল্প নিত, নিয়ে খবরটা আমাকে কোনো রকমে পাঠাতো, আর আমি সুকুমার মিত্রের বাই লাইন দিয়ে খবর বার করতাম, এবং কোনোটা কোনোটা তরুণ ঘোষের নাম দিয়ে বার করতাম। তো আমার নামে শুভেন্দু আমায় চিনত। পরবর্তীকালে আমাদের মুখোমুখি দেখা হয়, এবং তারপর সেখান থেকে আমাদের মানে দেখাটা একটা বন্ধুত্বের জায়গায় গিয়ে পৌঁছয়। তখন উনি এত উপরে ওঠেননি, আমিও এত উপরে উঠিনি। তো যাই হোক, তারপরে তো অনেক জল গড়িয়েছে, জীবন অনেক পাল্টেছে, শুভেন্দুর জীবন পাল্টেছে, আমার জীবনও পাল্টেছে। শুভেন্দু তার সাফল্য পেয়ে গেছে, আমি এখন আপনার সঙ্গে ইউটিউবে ঝগড়া করে যাচ্ছি, আপনাদের গালাগাল শুনে যাচ্ছি, এবং আপনাদের উপহাস শুনে যাচ্ছি। যার যা কপাল, বুঝলেন, যার যা কপাল তো কেউ করতে পারবে না। তো আমি যে শেষ ভিডিওটা করেছিলাম, তাকে স্থানান্তরিত করার কথা হচ্ছে। স্থানান্তরিত করার কথাটা তখনই ভাবা হয় যখন দেখা যায়, আঁচ পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। তাই এখানেই কোনো একটি জায়গায় তাকে সুরক্ষিতভাবে রাখা হবে। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি আমাদের পশ্চিমবঙ্গের অতিথি হয়ে থাকবেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনাকে যতটা ভালোবাসেন, উনি যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন, তাহলে এই যে বৈরিতার যে একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে গড়ে উঠেছে, এই বৈরিতার সম্পর্ক কিন্তু অনেকটাই নেমে আসবে বলে আমার ধারণা। কারণ বাংলাদেশের মানুষ যেমন আওয়ামী লীগের সমর্থক,
বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, এবং শেখ হাসিনা তাদের কাছে অত্যন্ত আপন। সুতরাং শেখ হাসিনার জন্য এখানে রেড কার্পেট পাতা রয়েছে। তিনি এলেই স্বাগত জানিয়ে তাকে আমরা কিছুদিন এখানে রাখবো, রেখে তাকে আমরা সম্মান দেব, সম্মান দিয়ে তারপর এখান থেকে বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে রওনা করিয়ে দেব। এবার এটা নিয়েও অনেক হাসাহাসি হবে, অনেক লেখালেখি হবে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে এই যে যারা এই সমস্ত বিদ্রূপ করেন, আপনারা যারা ভালো লেখেন, যারা আওয়ামী লীগ, তারা উত্তর দেন না কেন? এদেরকে উত্তর দেওয়ার জন্য তো আপনারাই যথেষ্ট, আপনারা উত্তর দেন না কেন এদেরকে পাল্টা? তাহলেই এরা জব্দ হয়ে যায়। কারণ আমি আর উত্তর দিতে চাই না, মানে এরা হচ্ছে এত মূর্খ, গণ্ডমূর্খ, একটা গুজবের পেছনে দৌড়ে দেশটা ধ্বংস করে ফেললো, আর যে দেশটা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাকে গুজববাজ বলে দেখে দিচ্ছে। এদের মূর্খ, গণ্ডমূর্খ ছাড়া কি বলবেন? গণ্ডমূর্খ বলা ছাড়া আর কিছু উপায় নেই আমার। তা আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। উনি হয়তো খুব শিগগির পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসবেন এবং বাকি কটা দিন উনি পশ্চিমবঙ্গে কাটিয়ে তারপর উনি হয়তো রওনা হবেন। ততদিনে ওই দিকের পরিস্থিতি অনেক পাল্টে যাবে। শুধু সরকারটা গঠন হতে দিন। আপনারা অনেকেই বলেন যে এইটা তো অনেকবার শুনেছি, তখন অবস্থা একরকম ছিল, এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনাকে সামাজিক এবং কূটনৈতিক পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে, না লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীতে পর্দার পেছনে অনেক খেলা হয় যেগুলো আপনি জানেন না, আমিও জানি না, আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে যা আসে সেগুলো আমরা বলি, কিন্তু অনেক আড়ালে খেলা হয়। সেই খেলা না আপনি ধরতে পারবেন না আমি ধরতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমায় ধরিয়ে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন খবর থেকে বিচার বিশ্লেষণ করে একটা জায়গায় আমি এসে পৌঁছাতে পারি এবং সেটা থেকে আপনাদেরকে বলি। এই হচ্ছে গিয়ে সাম্প্রতিক অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন। 2 বছর ধরে এ পরিমাণ অত্যাচার চলবার পরেও তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরকে অনাগ্রহী মনে হচ্ছে না, এবং এর ফলেই সম্ভবত ক্যাম্পাসে আবার ছাত্রলীগ ফিরে আসতে পারে, এই আতঙ্কটা এত জোরদার হয়েছে যে আমার দেশের মতো পত্রিকা বারবার সাবধান করছে যে যদি ছাত্রদল ছাত্র শিবির ঐক্যবদ্ধ না থাকে তাহলে যে কোনো সময় ছাত্রলীগ ফিরে আসবে, এবং সেটাই নাকি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের ভারতে বসে করা নীল নকশা। 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই আওয়ামী লীগের সমর্থক বিরোধী দুই তরফের বিশ্লেষকেরাই এমন বিশ্লেষণ সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার হাজির করছেন যে আওয়ামী লীগকে নিশ্চিতভাবেই পুনর্গঠিত হতে হবে এবং আওয়ামী লীগের যে পুরনো নেতারা, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সংগঠনগুলোর যে পুরনো নেতারা, তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের কোনো যোগাযোগ নাই। তারা 2024-এর 5ই আগস্টের পর থেকে যোগাযোগ স্থাপনে একেবারে ব্যর্থ হয়েছেন এবং এ কারণে জেল জুলুম অত্যাচারের শিকার তৃণমূলের নেতা কর্মীরা একেবারে হয়রান হয়ে উঠেছেন এবং তারা কিছুতেই দলীয় কোনো কার্যক্রমে আগ্রহী হচ্ছেন না। অথচ এই 2 বছরের মতো সময় ধরে ব্যাপক জেল জুলুম অত্যাচার, মানে ঘরবাড়িতে আগুন দেওয়া, লুটপাট থেকে শুরু করে সব রকম অত্যাচার হওয়ার পরেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনো যে শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করছেন তাই নয়, মানে এই যে দল পুনর্গঠন, দলকে নতুন করে গঠন করা, সেসবের যে কথা চলছিল, বাংলাদেশ ছাত্রলীগ গত কয়েক সপ্তাহে অন্তত সারা দেশের জেলা উপজেলা মিলিয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে অন্তত 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে।
মানে বিস্ময়কর বিষয় হচ্ছে যে যদি দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগই না থাকে, ছাত্রলীগের যে পুরনো কমিটি, যে কেন্দ্রীয় কমিটি, তার নেতাদের সঙ্গে যদি তৃণমূলের নেতাদের কোনো যোগই না থাকে, তাহলে এই নতুন কমিটিগুলো একেবারে নাম ঠিকানা দিয়ে কি করে ঘোষিত হতে পারছে? এবং ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শেখ ইনান তাদের স্বাক্ষরে 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের এই প্যাডে রীতিমতো নামের তালিকা ঘোষণা করা হচ্ছে একের পর এক। তার মানে একদিকে যেমন এই যে ছাত্রলীগ করার লোক পেতে, ছাত্রলীগ করবার মতো তরুণ তরুণীদের পেতে এই গ্রেফতার আতঙ্কের মধ্যেও এবং মাসের পর মাস জামিনবিহীন ছাত্রলীগের নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে সারা দেশে, তবুও লোক পেতে, আগ্রহী ছাত্রলীগ নেতাকর্মী পেতে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে নেতৃবৃন্দের সঙ্গে এতটাই যোগাযোগ রক্ষা করছেন তৃণমূলের নেতাকর্মীরা যে সেই যোগাযোগের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হতে পারছে। এবং ছাত্রলীগ সূত্রে জানা যাচ্ছে যেসব জায়গায় সক্রিয় কমিটি ছিল না বা কমিটিকে যথেষ্ট সক্রিয় মনে হচ্ছিল না, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নতুন কমিটি গঠিত হচ্ছে। এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে মানে এমন বিরোধ চাঙা হয়ে উঠেছে ছাত্রলীগ না থাকার এই সময়ে, এবং যখন ছাত্র শিবির অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে সেগুলোতে ক্ষমতার কেন্দ্রে বসে আছে, এবং 5ই আগস্টের পর প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্র শিবিরের দখলে চলে গেছে, এখন পর্যন্ত ছাত্র দল সেসব ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, হল কমিটি তো ঘোষণা করতেই পারে নাই। শিবিরের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে করা আন্দোলনের সুবাদে, যেই আন্দোলনে তাদের একমাত্র দাবি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাকি আর ছাত্র রাজনীতি চায় না, কাজেই শিবির হলে থাকতে পারছে কিন্তু ছাত্রদল হলে থাকতে পারছে না। এই অবস্থায় ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যকার যে ওই যে গুপ্ত রাজনীতি নিয়ে এক রকমের বিবাদ দ্বন্দ্ব কোন পর্যায়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল রীতিমতো একটা প্রামাণ্য চিত্র প্রদর্শনী করেছে এবং তারা উপাচার্যের কাছে এসব প্রমাণাদি নিয়ে হাজির হয়েছে, যেখানে তারা বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগ সেজে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী নিপীড়ন করেছে। এবং তারা অভিযোগ করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দাবি ছাত্রদলের যে নিপীড়নের ঘটনায় ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার বিষয়ে অভিযোগ পেয়েছে তারা, এবং সেসব অভিযোগের প্রমাণাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামকে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছেন। মানে তাহলে ভাবেন যেই আবরার ফাহাদ বুয়েটে ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়ে নিহত হয়েছেন, বিএনপির বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত নেত্রী নীলুফার চৌধুরী মনি তো ইউনূস আমলে টেলিভিশন টক শোতে বসে বলে এসেছিলেন যে এই ঘটনা ঘটিয়েছিল তখনকার ছাত্র শিবিরের সদস্যরা। এবং কিছুদিন আগেও ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে শাহবাগে এমন মারামারি লেগে গেল শাহবাগ থানার সামনে যে পরে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সেই মারামারি থামাতে হয়েছে। এখন এই অবস্থায় ছাত্রলীগ কমিটির পর কমিটি ঘোষণা করছে, কিন্তু তারেক রহমানের সরকার যে তার ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলোতে ঢুকতে না পারলেও ছাত্রলীগ যাতে সক্রিয় হতে না পারেন সে বিষয়ে সর্বশক্তি প্রয়োগ করবেন সেটাও এখন নিশ্চিত। কারণ বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক পর্যন্ত সন্দেহে ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হচ্ছে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থক সন্দেহে গ্রেফতার অব্যাহত আছে, তাই নয়, এখন তারেক রহমান সরকারের আমলে এসে রীতিমতো গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 14 সদস্যকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের হালি শহরে নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটা রেস্টুরেন্ট থেকে গোপন বৈঠক থেকে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 14 জন সদস্যকে গ্রেফতার করার খবর দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা বলেছে যে রোববার রাত 8টার দিকে তায়েফ রেস্টুরেন্ট থেকে তারা তাদেরকে আটক করেছে এবং এই ছাত্রলীগের নেতারা নাকি শেখ হাসিনা ঐক্য পরিষদেরও প্রধান সংগঠক। এবং পুলিশ বলছে এই বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং এটি ছিল একটা পরিকল্পিত গোপন সমাবেশ, যেখানে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীল নকশা তৈরি হচ্ছিল। এখন এসব গ্রেফতারে যে ছাত্রলীগ কিছুতেই পিছপা হবে না তার একটা প্রমাণ হচ্ছে যে রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ এই শনিবারেও, এবং শনিবার সকাল 6:30টার দিকে ভোরবেলায় একটা ঝটিকা মিছিল করে তারা টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায়। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ঝটিকা মিছিলের পর পুলিশ 2 জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে, যার মধ্যে ছাত্রলীগের স্যার এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফও ছিলেন। তার মানে ছাত্রলীগের নেতারা এখন তাদের নিজ নিজ এলাকায় গিয়ে মিছিল করবার সাহস সঞ্চয় করতে চাইছেন এবং একটা বার্তা দিতে চাইছেন যে তারা এই নিষেধাজ্ঞা মানবেন না, তারা মিছিল করবেনই এবং এই মিছিল থেকে তারা গ্রেফতার হবেন। তারা যখন বৈঠকে বসবেন তখন যে পুলিশ এই বৈঠককে গোপন বৈঠক আখ্যায়িত করে গ্রেফতার করবেন সেটাও তারা জানেন। কিন্তু তবু ছাত্রলীগের একের পর এক কমিটি গঠিত হতে পারছে বাংলাদেশ জুড়ে, এবং জানা যাচ্ছে যে ছাত্রলীগের কমিটিগুলো ঘোষিত হওয়ার পর এরপর যুবলীগের কমিটিগুলো গঠিত করা শুরু হবে এবং যুবলীগের কোন কোন নেতাদেরকে এসব কমিটিতে রাখা হবে সে বিষয়টিও এরই মধ্যে বাছাই করা শুরু হয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের পুরনো কাঠামো পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা, এ খবর দিয়েছে আমার দেশ। এবং তারা বলছে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা শুরু হয়েছে ভারত থেকে। এ বিষয়ে কলকাঠি নাড়ছেন আওয়ামী নেতারা। তার মানে একদিকে ভারতে থাকা বা যে কোনো জায়গায় থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মানে তৃণমূলের নেতাকর্মীদের এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক আছে। এবং এই পত্রিকাটি খবর দিচ্ছে আমার দেশ বলছে যে ছাত্রলীগের নাকি একটা মূল উদ্দেশ্য তাদের সংগঠনকে পুনরুজ্জীবিত করার, যাতে তারা গুজব ছড়িয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বিরোধ বাড়াতে পারে। এখন সারা দেশে ছাত্রদল বলছে যে শিবির এতদিন আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছায়ার তলে বা তাদের ভাষায় লুঙ্গির তলে গিয়ে রাজনীতি করেছে এবং ছাত্রদল এখন প্রামাণ্য প্রদর্শনী করছে এবং স্মারকলিপি নিয়ে হাজির হচ্ছে, যেখানে তারা বলছে যে গুপ্ত শিবিরই ছাত্রলীগ সেজে এতদিন সাধারণ ছাত্রদের উপর নির্যাতন করেছে। সেখানে ছাত্রলীগকে কেন গুজব ছড়িয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে বিরোধিতা বাড়াতে হবে সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু ছাত্রলীগ যে এমন অবস্থায় যখন কিনা ক্যাম্পাসগুলো ছাত্র শিবিরের দখলে, ছাত্র দল পর্যন্ত ক্যাম্পাসগুলো এখনো ঢুকতে পারছে না, তখন বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ঝটিকা মিছিল শুধু করছে তাই নয়, আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে যে ছাত্রলীগ রীতিমতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে সম্প্রতি ফ্যাসিস্ট নয় বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা এমন স্লোগান সম্বলিত পোস্টার লাগিয়ে দিয়েছিল। তো আমার দেশ লিখছে যে পরের সচেতন শিক্ষার্থীরা ওসব পোস্টার দেখে ছিঁড়ে ফেলে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কিন্তু আপনাদের মনে থাকবে যে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এমনকি বিএনপির পোস্টারও সালাউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেছিলেন। কাজেই এই অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যে ক্যাম্পাসেও চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল একচ্ছত্র আধিপত্যে বিজয়ী হয়েছে, সেখানে ছাত্রলীগ ঢুকে শেখ হাসিনাই বাংলাদেশের আর্টিস্ট এবং তিনি ফ্যাসিস্ট নন এমন স্লোগান দেওয়া পোস্টার লাগিয়ে আসতে পারছেন, তাতে বুঝতে বাকি থাকে না যে ক্যাম্পাসের ভেতরে এখনো প্রচুর ছাত্রলীগের সমর্থক রয়েছেন এবং এমন সাহসী কর্মীরা রয়েছেন সব ক্যাম্পাসে যারা আসলে অপেক্ষা করছেন
যে কখন তাদের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে, বা রাজনৈতিক নিষেধাজ্ঞা না উঠলেও তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবার সাহস নিয়ে ক্যাম্পাসগুলোতে অপেক্ষা করছেন। এখন ছাত্রলীগের যেসব গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা আইন জেলা শাখার নাম পরিবর্তন করে সম্মিলিত আইন জেলা শাখা গঠন করা হয়েছে। সেখানে সভাপতি করা হয়েছে আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক করা হয়েছে রাতিন মিয়াকে। সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার একটা কমিটি গঠিত হয়েছে, সেই শাখার সভাপতি করা হয়েছে আব্দুর রহমান রেজা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান নাবিলকে। সলিমুল্লাহ কলেজ শাখায় কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করে সেখানে সভাপতি হিসেবে জাকির হোসেন জ্যাকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সালেম মোহাম্মদ শোয়েব রিগানের নাম ঘোষণা করা হয়েছে। এবং এই যে কমিটির নামগুলো, এই নামধাম পরিচয় সহ কমিটিগুলোর ঘোষণা করে যে তালিকা, সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘটছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কমিটিও কিন্তু গঠিত হয়েছে। রাশিদুল হাসান রাশেদকে সভাপতি এবং রাজীব মিয়া রাজুকে সেখানে সভাপতি করা হয়েছে, সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এই উপজেলা কমিটির তালিকা ঘোষণার সময় স্বাক্ষর করেছেন। তার মানে আওয়ামী লীগের পুরো তৃণমূল ছত্রভঙ্গ হয়ে গেছে। জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, সব ওখানে বসে সাদ্দাম আর ইনান করছেন। ব্যাপারটা এমনও নয়, ব্যাপারটা এখনো এমন যে জেলা কমিটির যারা প্রধান তারা মিলে আবার উপজেলা কমিটি গঠন করছেন এবং যার যার কমিটি গঠনে তারাই স্বাক্ষর দিচ্ছেন। কাজে এই বিষয়গুলো খেয়াল করলে আওয়ামী লীগকে এখনো ছত্রভঙ্গ মনে হচ্ছে না। আওয়ামী লীগ ছাত্রলীগ করতে সেই দলের কর্মী হিসেবে নাম প্রকাশে এখন পর্যন্ত 2 বছর ধরে এ পরিমাণ অত্যাচার চলবার পরেও তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরকে অনাগ্রহী মনে হচ্ছে না। এবং এর ফলে সম্ভবত ক্যাম্পাসে আবার ছাত্রলীগ ফিরে আসতে পারে, এই আতঙ্কটা এত জোরদার হয়েছে যে আমার দেশের মতো পত্রিকা বারবার সাবধান করছে যে যদি ছাত্রদল ছাত্র শিবির ঐক্যবদ্ধ না থাকে তাহলে যে কোনো সময় ছাত্রলীগ ফিরে আসবে, এবং সেটাই নাকি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের ভারতে বসে করা নীল নকশা। কিন্তু ছাত্র দলকেও তো ছাত্র শিবির ঢুকতে দিচ্ছে না। তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি যদি বা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে একাধিপত্য রক্ষায় ব্যাপক প্রচেষ্টা করছেন। আওয়ামী লীগ ঠেকাতে তিনি আইন করে নিয়েছেন, ইউনূসের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া অধ্যাদেশটিকে তিনি আইনে পরিণত করেছেন। ছাত্রলীগের গ্রেফতার এবং ছাত্রলীগকে এখন রীতিমতো গোপন বৈঠক থেকেও গ্রেফতার করা শুরু করেছেন তিনি। কিন্তু ছাত্র দল যদি ঢুকতে না পারে ক্যাম্পাসগুলোয়, তাহলে তো ছাত্র দল ছাত্র শিবিরের মধ্যে যে বিবাদ, যে দ্বন্দ্ব, যে আধিপত্যের লড়াই, সেটা আরো তীব্র আকার ধারণ করবে এবং সেটাই স্বাভাবিক। এবং সেই আধিপত্যের লড়াই তীব্র হলে সাধারণ ছাত্রছাত্রীদের উপর নিপীড়ন বাড়লে এবং তাদের নিরাপত্তাহীনতা বাড়লে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ সক্রিয় করবার যে দাবি, সেটা আরো জোরদার হবে। সেটাই তো বোধহয় স্বাভাবিক। সম্ভবত সেই সমীকরণটুকু মিলিয়েই ছাত্রলীগ নতুন নতুন কমিটি ঘোষণা করছে। আর ছাত্রলীগের নেতাকর্মীরা ভাবছেন তাদের যেহেতু দেয়ালে পিঠ ঠেকেই গেছে, কাজেই বের হয়ে আসার পথ কিছুতেই বন্ধ করা যাবে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা তাদের সক্রিয় উপস্থিতির প্রমাণ রাখছেন বটে।